রাজনৈতিক সমঝোতার জন্য আলোচনা জরুরি, তাই নির্বাচন কমিশনের সংলাপকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে আসছে নির্বাচনে দলগুলোর গ্রহণযোগ্য প্রস্তাবের বাস্তবায়ন হয় কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। দলীয় সরকারের অধীনে দেশে গ্রহণযোগ্য নির্বাচনের নজির নেই বলে মন্তব্য তাদের, আর তাই বেশ কিছু রাজনৈতিক দলের নির্বাচনকালীন সরকারের প্রস্তাব সমর্থন করেন বিশ্লেষকরা। ভোটের মাঠের খেলোয়াড় রাজনৈতিক দলগুলোর সাথে টানা সংলাপ শেষ করল নির্বাচন কমিশন। এবার পর্যালোচনা শেষে করণীয় ঠিক করার পালা। মাঠের পরিবেশ নিয়ে পুরনো অভিজ্ঞতার তিক্ততা থেকে আয়োজকদের বয়কট করেছে বিএনপি সহ 9 দল। তবে 15 দিনের টানা আলোচনায় বেশ কিছু প্রস্তাব দিয়েছে অংশগ্রহণকারী 28 দল, যেখানে নির্বাচনকালীন সরকার অন্যতম, যদিও এর এখতিয়ার নেই ইসির। সংলাপের একটা ঘাটতি হচ্ছে যেখানে সব দল অংশ নেয় নাই। সিইসি নিজে বলেছেন যে এই দুটো নিয়ে খুব প্রশ্ন আছে এবং আন্তর্জাতিক মহলেও এই দুটো নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন আছে, যার উত্তর আমরা কেউ দিতে পারি না কখনো। এই কারণে বাংলাদেশের যে পরবর্তী নির্বাচন সেটা গ্রহণযোগ্য করা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই পক্ষপাতদুষ্টতা আরও দিন দিন বেড়েছে, কমে নাই। অতএব তারা যদি আবারও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এমনকি সবচেয়ে নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও সম্ভব নয়। আলোচনায় অংশ নেওয়া দলগুলোর বেশিরভাগই ইভিএম এর বিপক্ষে মত দেয়, যদিও ক্ষমতাসীনরা সুষ্ঠু ভোট আয়োজনে প্রযুক্তির পক্ষে তাদের মত তুলে ধরেন। এছাড়া আলোচনায় গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তাব ছিল সবার। তবে বিশেষজ্ঞরা মনে করেন ইসি চাইলেও সুষ্ঠু নির্বাচন করা বর্তমান প্রেক্ষাপটে কঠিন। অধিকাংশ দলই ইভিএম এর বিরুদ্ধে। আর ইভিএম এমন একটা যন্ত্র যেটা মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে। কুমিল্লা নির্বাচনেও কিন্তু 5% ভোট কমে গিয়েছে। এই জন্যই প্রয়াত জামিলুর রাজা চৌধুরী, যাকে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছিলেন কারিগরি উপদেষ্টা কমিটির প্রধান হিসাবে, তিনি এই বর্তমান ব্র্যান্ডের ইভিএম কেনার বিপক্ষে ছিলেন, কারণ এতে কোনো পেপার ট্রেল নেই। একটা ইলেকশনকে আপনি গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য বলবেন তখনই যখন এটার সব দল সে নির্বাচনে অংশ নেবে। যেহেতু বেশ কিছু দল এটায় অংশ নিচ্ছে না, কাজেই যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন থাকবেই। কাজেই যে কোনোভাবেই হোক এই দলকে নির্বাচনে আনতে হবে। এর আগেও সংলাপ করেছিলেন কাজী রকিব ও নুরুল হুদা কমিশন। তবে এবারের সংলাপ কেবল ধারাবাহিকতা নয় বলে জানান বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের চলছে দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি। বন্ধ আছে ক্লাস, পরীক্ষা। আরও জানাতে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আল-আমিন শিকদার। আল-আমিন, ক্যাম্পাসে আজকের কি অবস্থা দেখছেন, আর এই যে অচল অবস্থা বিরাজ করছে তা নিরসনে কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? কলি নিরসনে এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে খুব দ্রুত এই সংকট নিরসনে তারা কাজ করবে, কারণ এখন পর্যন্ত যে পরীক্ষা রয়েছে, যে ক্লাস কার্যক্রম রয়েছে, সেই ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। এবং এখানে যারা আন্দোলন করছেন তাদের সবার আসলে দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের যে কমিটি দেওয়া হয়েছে 380 জনের কমিটি, সেই কমিটিতে এদের অনেকেরই জায়গা হয়নি। সেই জায়গা না হওয়ার কারণেই কিন্তু নতুন করে যে পূর্ণাঙ্গ কমিটিতে দেওয়া হয়েছে সেখানে যাতে নতুন করে এদেরকে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের যে পদ চাহিদা রয়েছে সেই পদ যেন তারা পায়, সেজন্য এই আন্দোলন। এবং এই আন্দোলন কিন্তু গতকাল ছিল, একই অবস্থা আজকেও হয়েছে। ঠিক 10:05 আগে যদি বলতে চাই, 9:55 বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক, সেই ফটকটি আটকে দেওয়া হয়। আটকে দিয়ে সামনে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এবং অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু এখানকার ছাত্র কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনাদের এই দাবিটা কি? আমাদের দাবিটা গতকালকে জানানো হয়েছে। প্রথম দাবি হচ্ছে কি আমাদের কমিউনিটি পূর্ণাঙ্গ বদলি করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে কি ইলিয়াসকে এখান থেকে বহিষ্কার করতে হবে আজীবনের জন্য। প্লাস তৃতীয় দাবি হচ্ছে কি যারা এখানকার অছাত্র আছে, বিবাহিত আছে, ছাত্র শিবির আছে, তাদেরকে আজীবনের জন্য এখান থেকে এই কমিটি থেকে বহিষ্কার করতে হবে। এটা হচ্ছে আমাদের 3টা মেইন দাবি। আচ্ছা, এই যে ছাত্র লীগের একজনের নাম বললেন বহিষ্কার, ইলিয়াস, তার আসলে কি ত্রুটির কারণে আপনারা তাকে বহিষ্কার করতে পারেন? তার সে হচ্ছে কি প্রধান এখানকার ইয়াবা কারবারের মূল হোতা, সে হচ্ছে কি এখানকার প্রধান। সে তার একটা সার্কেল দিয়ে শহর থেকে ইয়াবা এখানে পাচার করে। সে তো মানে তার একটা সিন্ডিকেট ইয়াবার এখানকার, সেজন্য আমরা তার বহিষ্কার চাই।
আচ্ছা, আমরা আসলে মূল 3টি দাবির কথা শুনলাম কলি, আর এই দাবিগুলো আদায় না হলে এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে, যারা ছাত্রলীগের একাংশ বলতে পারি, তারা এই অবস্থান কর্মসূচি এবং বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার একটি ঘোষণা দিয়েছে। কলি, আলামিন, আপনাকে ধন্যবাদ। সিলেট ওসমানী মেডিকেলের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে তাদের আটক করা হয়, জানা যায়নি পরিচয়। এর আগে 2 ছাত্রের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আহতরা হলেন নাইমুর রহমান ইমন ও রুদ্রনাথ। আন্দোলনকারীদের ভাষ্য, গত শনিবার হাসপাতাল এলাকার কয়েকজন তরুণের সাথে শিক্ষানবিশ এক চিকিৎসকের কথা কাটাকাটি হয়, সেটি মীমাংসা হয়। এরই জেরে সোমবার রাতে ইমন ও রুদ্রনাথের ওপর হামলার ঘটনা ঘটে বলে তারা দাবি করেন। মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এরই মধ্যে। এইভাবে যদি চলতে থাকে আমাদের ব্যাচমেটদের উপর আরো হামলা হবে এবং আমরা এর সুষ্ঠু বিচার চাই। 8টা হলে 8জন সিকিউরিটি গার্ড পর্যন্ত নাই। আমার কোনো গেটে আমার সিকিউরিটি গার্ড নাই। একদম উপর লেভেল থেকে আমাদের ডিজি হেলথ থেকে শুরু করে তারাও কনসার্ন এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তারাও কনসার্ন। চিকিৎসা কার্যক্রম চলমান আছে, চিকিৎসা কার্যক্রম সমস্যা নেই। হাসপাতালের ভেতরে যারা রোগী আসছেন, অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং বাইরে কোথাও উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে সেগুলো বের হয়ে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, যাচ্ছি তার কাছে। রবিন, সমাবেশে এখনো পর্যন্ত কোন কোন নেতা এসে উপস্থিত হয়েছেন? আর কিছুক্ষণ আগেই আমরা দেখতে পাচ্ছিলাম যে 2 গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে, সেখানকার বর্তমান অবস্থা কেমন একটু জানাবেন। এবং সকাল 9:30 আনুষ্ঠানিক প্রধান হিসেবে বক্তব্য রাখার কথা এবং অসংখ্য করার প্রতিবাদে কর্মসূচি আজকের ভাবে মূলত করছে। ছাত্র দলের হাতাহাতি হচ্ছে এবং সেই পেছনে সে হাতাহাতির ঘটনা নেতা কর্মীরা বক্তব্য দিচ্ছেন। মূলত মহানগরের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দই এখন পর্যন্ত বক্তব্য দিয়েছেন। তারা এই ভোলার ঘটনার নিন্দা জানিয়েছেন। সামনের দিনেও সরকারের আমাদের মিডিয়া ভাইদের জায়গাটা একটু ক্লিয়ার রাখবেন যাতে তারা কেন্দ্রীয় সমস্যা না হয়। কেন নির্ধারিত বক্তব্য রাখবেন এক দফা দাবির মধ্য দিয়ে সেই আন্দোলনের সংগ্রামী আহ্বান জানিয়েছেন সদস্য সচিব শীর্ষ নেতাদের প্রতি, যে সাবেক ছাত্র নেতা সরকারের শফিকুর রহমান মিঠু পারবেন এবং কেবলমাত্র সরকার পতনের মধ্য দিয়ে দেশের সংকট, যাবতীয় যে সংকট বা অস্থিরতা সেটি দূর হবে বলে মনে করেন বিএনপি নেতারা এবং বলছেন যে দাবির আন্দোলন সেটিও আরো আগে এবং নির্বাচন এখন থেকেই বলা চলে। ধন্যবাদ আপনাকে রবিন। ভারী বর্ষণ ও উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তার পানি। এতে লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্যারেজের ভাটিতে থাকা হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকাগুলোতে পানি ঢুকে শুরু করেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 10,000 পরিবার। তলিয়ে গেছে রোপা আমন ক্ষেত, বীজতলা সহ নানা ফসলি জমি। মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সেখানে। পানির চাপ সামলাতে ব্যারেজের সবকটি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি হচ্ছে, পানির জন্য থাকা যায় না। ছাগল ভেরিয়েছে, ছাগল কাটছে। হঠাৎ পানি এসে মনে করেন বাড়িঘরে পানি উঠে গেছে। ছাগল, গরু, মানুষ, পোয়াল টোয়াল মেলা কিছু ভিজে গেছে আর ভাসিয়ে গেছে কিছু। 1 কামড় পানির কারণে পাট ভাসিয়ে গিয়েছে, নৌকে আনলাম। এখন তো কি হইবে আল্লাহ মাহবুব জানে। পানি ছাগল টাগল আরও জানাতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, পানি তো বাড়ছেই, তিস্তা পাড়ের কি অবস্থা? পানি উন্নয়ন বোর্ড কি বলছে এ বিষয়ে?
কলি, আপনাকে পানির কথা যদি বলি, আজকে কিন্তু গতকাল থেকে কিন্তু পানি তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে গতকাল বিকাল 6টা 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সেই পানিগুলো কিন্তু ব্যারাজের ভাটিতে থাকা লালমনিরহাটের 4টি উপজেলা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর এদিকে আজকেও কিন্তু সকাল 6টায় পানি 15 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছিল, আর সকাল 9টায় কিন্তু 21 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। এতে কিন্তু ব্যারাজের ভাটিতে থেকে 4 উপজেলার তিস্তা নদীর নিম্নাঞ্চলে কিন্তু বহু বাড়িঘর প্লাবিত হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে অন্তত 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আপনাকে একটু যদি আমি তিস্তার ভয়াবহ চিত্র দেখাতে পারি, যে লালমনিরহাটের এটি সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি পাকারমাথা এলাকায়, এই এলাকায় আপনি একটু তিস্তার ভয়াবহ চিত্র দেখেন যে কি অবস্থা। তিস্তা নদীর পানি হু হু বেগে বাড়ছে এবং লোকজন কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। তারা এর আগেও কিন্তু 3বার বন্যা হয়েছে, এরকম পানি তারা দেখেননি বলে অনেকে আমাকে জানিয়েছে। আবার অনেকে চর এলাকায় তাদের যে ক্ষেত আছে, পাট ক্ষেত, বিভিন্ন ক্ষেত, সেগুলো কিন্তু ডুবে গেছে। অনেকে পাট ক্ষেত রক্ষার জন্য কিন্তু নৌকো দিয়ে তাদের পাট কেটে নিয়ে আসছেন বাড়িতে। তারা কিন্তু তাদের থাকার যেমন জায়গা নেই, বাড়িতে হাঁটু পরিমাণ পানি, তেমনি আবার ফসলি জমির ক্ষেতগুলোও যদি ডুবে যায়, এ নিয়ে তারা কিন্তু শঙ্কিত রয়েছে। আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত তাদের জেলা প্রশাসনের কাছে কোনো তথ্য আসেনি যে কতগুলো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত 5টি শিক্ষা প্রতিষ্ঠান মাঠে বা বারান্দা পর্যন্ত পানি উঠেছে, সেগুলো আপাতত পাঠদান বন্ধ রয়েছে। তবে পানি আরো বাড়তে পারে বলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে আনিস। মুন্সিগঞ্জের গজারিয়ায় চলন্ত লঞ্চ জড়িয়ে পড়ল বিদ্যুতের তারে। এ সময় নৌযানে থাকা এক ছেলে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়েছেন। সোমবার সন্ধ্যায় পাঙ্গাশিয়া খাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নিলয় হোগলাকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ফায়ার সার্ভিস জানায় মঙ্গলবার পিকনিকবাহী নৌযানটি ঝুলন্ত তারের নিচ দিয়ে যাওয়ার সময় সংস্পর্শে চলে আসে। এতে বিদ্যুতায়িত হলে সবাই লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়ে পানিতে। তলিয়ে যায় নিলয়। তাকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আইএমএফের পর সরকারকে বাজেট সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক ও এডিবি। এরই মধ্যে আলোচনা হয়েছে $170 কোটি প্রস্তাব নিয়ে। লক্ষ্য আগামী 3 বছরে অন্তত $700 কোটি সংগ্রহ। পরিকল্পনা বিভাগ বলছে বাংলাদেশের বিদেশি ঋণ নেওয়ার সক্ষমতা বেড়েছে। সুদের হার হিসেব করলে এসব দেনার খরচও কম। তাই সম্ভাব্য সব উৎসে আলোচনা করছে সরকার। তবে গবেষকরা বলছেন বিদেশি সহযোগীদের ঋণের সুফল দ্রুত না মিললে অর্থনীতিতে বড় প্রভাব পড়বে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ নিয়ে কোম্পানি খোলা হয়নি। রিজার্ভে টান এড়াতে $4.5 বিলিয়ন প্রস্তাব গিয়েছে আগেই। পরিস্থিতি যাচাইয়ে সম্প্রতি বাংলাদেশ ঘুরেও গেছে সংস্থাটির প্রতিনিধি দল। অপেক্ষা এখন IMF এর ফিরতি প্রস্তাবের। এর মাঝেই ঋণ নিয়ে হাজির অন্যান্য উন্নয়ন সহযোগী। বাজেট সহায়তা দিতে চায় তারাও। আলোচনা হয়েছে অর্থ পরিকল্পনা ও রাজস্ব বিভাগের নানা দপ্তরে। প্রাথমিক প্রস্তাব IMF এর পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি দিতে পারে $100 কোটি, $70 কোটি আসতে পারে বিশ্ব ব্যাংক থেকে। পাশাপাশি জাপানি উন্নয়ন সংস্থা জাইকা ও এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক AIIBর সাথে বাজেট সহায়তা নিয়ে আলোচনা করেছে সরকার। এখন মাত্র 1.1% আমরা এই ঋণ পরিশোধ করছি আমাদের দেশজ আয়ের। এটাকে কম করে হলো 3% পর্যন্ত আমরা যেতে পারি। সুদের পার্থক্য আছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে, সবচেয়ে কম IMF, তো বিশ্ব ব্যাংকের এটাও তো খুব বেশি নয়, আসলে IMF এর চেয়ে খানিকটা বেশি। তো সব কিছুই আমাদের 2-2.5% নিচে। এটা কিন্তু খুবই সস্তা বিশ্ববাজারে। জ্বালানি তেল কিনতে বছরে গড়ে 30,000 কোটি টাকা খরচ করে বাংলাদেশ। তবে রুশ ইউক্রেন যুদ্ধের কারণে এখন খরচ বেড়েছে কয়েক গুণ। আসার কথা, চীন ও জাপানে উৎপাদন কম হওয়ায় মিলছে স্বস্তির আভাস। সোমবারই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি কমেছে $1 বেশি। প্রশ্ন হচ্ছে, তাহলে কি রিজার্ভের জন্য আদৌ বিদেশি ঋণ দরকার বাংলাদেশের? যে রিজার্ভ ছাড়াও সরকারের এই মুহূর্তে অর্থনৈতিক খাতে বেশ কিছু মধ্যমেয়াদী চ্যালেঞ্জ যাচ্ছে, সেগুলোর প্রেক্ষাপটেও আমাদের মনে হয় যে ঋণ হয়তো সহায়তা দরকার রয়েছে বলে মনে করি। যেমন জ্বালানির ক্ষেত্রে বহুমুখিতা, বিকল্প যে জ্বালানিতে যাওয়া, নবায়নযোগ্য জ্বালানি, তার জন্য যে বিনিয়োগ করা বা ঋণের প্রয়োজন বৈদেশিক উৎসগুলো থেকে, এই ঋণগুলো কিন্তু আমাকে সেই সুবিধাটি দিতে পারে। গত 3 অর্থ বছরে বিভিন্ন উন্নয়ন সহযোগী থেকে $588 কোটি ঋণ নিয়েছে সরকার।
তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে সরকার। পুনর্নির্ধারিত করা এই দাম ১ আগস্ট থেকেই কার্যকর হয়েছে। এ নিয়ে প্রান্তিক পর্যায়ে মানুষের প্রতিক্রিয়া জানবো, আর তাই পঞ্চগড় থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, সারের দাম তো বাড়লো, কৃষক আর ব্যবসায়ীদের প্রতিক্রিয়া একটু জানতে চাই আপনার মাধ্যমে। জি কলি, পঞ্চগড়ে আমন মৌসুম চলছে এবং এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু বৃষ্টি পেয়ে তাদের ক্ষেতে আমনের চারা রোপণ করতেছেন। তবে সবচেয়ে তাদের কাছে আমি কথা বলেছি এবং এখানে যারা কৃষক, ডিলার এবং খুচরা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে হঠাৎ করে ইউরিয়া সারের দাম ৬ টাকা কেজিতে বাড়ার কারণে তারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছে। কারণ বর্তমান সময়ে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ইউরিয়া সার। এই ইউরিয়া সার হওয়ার না থাকার কারণে কিন্তু এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন, কারণ এই সময়টাতে ইউরিয়া সার বেশি লাগে। তাছাড়া আমি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানতে পেরেছি যে পঞ্চগড়ে জেলার ৫ উপজেলা ৪৩টি ইউনিয়নে এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আমন ধানের ১,১০,০০০ হেক্টর জমিতে এবং ইতিমধ্যে কিন্তু ৭০% জমিতে রোপণ শেষ হয়েছে এবং ৩০% বাকি রয়েছে। গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, যার ফলে কৃষকরা তাদের পতিত জমিতে কিন্তু চাষাবাদ শুরু করেছেন এবং আমনের চারা রোপণ করতেছেন। তবে আমি জেলা ডিলারদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে হঠাৎ করে ইউরিয়া সারের দাম বৃদ্ধির কারণে তারা কিন্তু বিপাকে পড়েছেন। তবে এখানে কৃষকদের অভিযোগ রয়েছে যে গত কয়েকদিন থেকে কিন্তু পঞ্চগড়ে সার সংকটের দেখা দিয়েছে। তবে এখানে কৃষকরা অভিযোগ করে জানিয়েছেন যে গতকালের আগেও এখানে প্রতি বস্তা সারের নির্ধারণ মূল্য ছিল ৮০০ টাকা। সেই ৮০০ টাকা সার কিন্তু কৃষকদেরকে নিতে হয়েছিল ১১০০ থেকে ১২০০ টাকা দরে। তবে গতকালকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন জানানো হয়েছে যে পঞ্চগড়ে সহ সারা দেশে সারের দাম বৃদ্ধি করা হয়েছে, বিশেষ করে ইউরিয়া সারে ৬ টাকা কেজিতে, সেখানে কিন্তু কৃষকরা বিপাকে হয়ে পড়েছে। কারণ সরকারের ৮০০ টাকা নির্ধারিত সার কিন্তু এখন ১১০০ টাকা ধরে বিক্রি হলেও আমরা খুচরা বাজারে এবং বিভিন্ন ডিলারের কাছে গিয়ে দেখেছি যে প্রতি বস্তা সার এখনও বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকার দরে। ফলে এখানে কৃষক যারা রয়েছে তারা কিন্তু একটা চরম বিভাগে পড়েছে। তবে সব কিছু মিলিয়ে আমরা জানতে পারছি যে যেহেতু সারের দাম এখানে বেশি রয়েছে, ফলে এখানে মানুষ মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তো আমি এই মুহূর্তে একজন কৃষকের সাথে সব কিছু মিলিয়ে পঞ্চগড়ে কিন্তু সারের দাম বৃদ্ধি পেয়েছে। তবে এখানে মানুষ কিন্তু কৃষক কিন্তু অনেকটা লোকসানে পড়বে বলে তারা আমাকে জানিয়েছে। তো পঞ্চগড় থেকে ছিল কলি সারের সর্বশেষ তথ্য। রনি, ধন্যবাদ আপনাকে। সংশোধিত নতুন জাতীয় পরিচয়পত্রে জন্মস্থানের জায়গায় দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার নাম আসার কারণ হিসেবে সার্ভার জটিলতাকে দুষছেন সংশ্লিষ্টরা। তবে মৌলভীবাজারের কয়েকজন এমন ভুলের শিকার হওয়ায় পড়েছেন চরম বিপাকে। ৩১ জুলাইয়ের আগে অনলাইনে জেলার সকল নাগরিকের এনআইডিতে এই ভুল ধরা পড়ে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রোমানা বেগম জাতীয় পরিচয়পত্রে তার নামের দ্বিতীয় অংশ সংশোধন করতে দিয়েছিলেন। সংশোধিত এনআইডি হাতে পাওয়ার পর দেখেন সেখানে জন্মস্থানের জায়গায় লেখা রয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার নাম। শুধু রোমানা নন, এমন বিড়ম্বনায় পড়েছেন জেলার বেশ কয়েকজন। নাম সংশোধন হয়েছে রুমানা বেগম দিয়েছেন, আমার জন্মস্থান দিলেছেন ভেনেজুয়েলা। আইডি কার্ড দিয়ে কিছু করতে পারতাম না, আমার জন্মস্থান দেওয়ার কথা ছিল মৌলভীবাজার, দিছে ভেনেজুয়েলার। আইডেন্টি কার্ডের মধ্যে লিখে দিয়েছে ভেনেজুয়েলার। বারবার এই অফিসে এত ভোগান্তি, কি পরিমাণ ভোগান্তি নির্বাচন কমিশন অফিসে বারবার যেতে হয়, বারবার করতে হয়, এগুলো আসলে এখন অপারগ। শনিবার থেকে যখন মানুষ আসার পর যখন আমি এনআইডি কার্ড ডাউনলোড দেই তখন ভেনেজুয়েলা দেখায়। এই ভোগান্তির জন্য কমিশনের স্বেচ্ছাচারিতা আর পেশাদারিত্বের অভাবকে দুষছেন সচেতন নাগরিকরা। তাদের দক্ষতার অভাব সেটা পরিলক্ষিত হয়েছে। আমরা যে হঠাৎ করে ভেনেজুয়েলার নাগরিক হয়ে গেলাম, আসলে দক্ষতার জায়গাটায় আরও কাজ করতে হবে। দক্ষতা বৃদ্ধির কোনো আকাঙ্ক্ষা দেখা যায় না। নিজেরা কিভাবে ফেলে বড় হয়ে উঠবে, লুটপাট করবে, সেবার নামে লুটপাট করবে, এটাই হয়ে গেছে লক্ষ্য। এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। বিষয়টি নির্বাচন কমিশন কার্যালয়ের নজরে আনার পর দেখা যায় অনলাইনে জেলার প্রায় সকল নাগরিকের জাতীয় পরিচয়পত্রে মৌলভীবাজারের জায়গায় ভেনেজুয়েলা হয়ে গেছে। পুরো বিষয়টিকে সার্ভারের সাময়িক সমস্যা বলছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। যারা নতুন কার্ড প্রিন্ট করছেন, অর্থাৎ
কারেকশন হওয়ার পর কার্ড প্রিন্ট করছেন অনলাইন থেকে, কিংবা হারানো কার্ডের আবেদন অনুমোদন হলে তারা হারানো কার্ড প্রিন্ট করছেন। ইভেন যারা নতুন ভোটার হচ্ছেন তারাও SMS এর মাধ্যমে NID নাম্বার পাওয়ার পর তারা অনলাইন থেকে কার্ড ডাউনলোড করছেন। এই সমস্ত ভোটাররা অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের কার্ডের পিছনে যে আমাদের বার্থ প্লেসটা থাকে ওইখানে ভেনেজুয়েলা লিপিবদ্ধ হচ্ছে। জাতীয় পরিচয়পত্রের সার্ভারে মৌলভীবাজারের 14,17,000 মানুষের তথ্য রয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। মার্কিন অভিযানে নিহত হয়েছেন আল কায়দা প্রধান আইমান আল জাওয়াহিরি। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জানান, শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাস বিরোধী অভিযান চালায় CIA। গোপন আস্তানার বারান্দায় ছিলেন জাওয়াহিরি। এ সময় ড্রোন থেকে ছোড়া হয় 2টি মিসাইল। প্রাণ যায় 71 বছর বয়সী আল কায়দা নেতার। একই ভবনের পরিবারের সদস্যরা থাকলেও হতাহত হননি আর কেউ। মার্কিন জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ আর সহিংসতা চালিয়েছে জাওয়াহিরি, এমন অভিযোগ করেন বাইডেন। বলেন, তার মৃত্যুতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। 2011 সালে মার্কিন অভিযানে আল কায়দা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর জঙ্গি সংগঠনটির দায়িত্ব নেন জাওয়াহিরি। 2001 সালের সেপ্টেম্বরে টুইন টাওয়ার হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন মিশরীয় এই চিকিৎসক। সন্ত্রাসী নেতা আর বেঁচে নেই। যত সময় লাগুক, যেখানেই লুকান না কেন, যুক্তরাষ্ট্র ও জনগণের প্রতি হুমকি হলে আপনাকে খুঁজে বের করা হবে। মিশন শতভাগ সফল নিশ্চিত হওয়ার পরই আমি খবরটি আপনাদের জানাচ্ছি। কথা দিয়েছিলাম সন্ত্রাস বিরোধী অভিযান চলবে, সেটাই করছি। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রাণহানি বেড়ে দাঁড়ালো 37 জনে। এখনও নিখোঁজ বহু মানুষ। দুর্গতদের নিরাপদে সরাতে চলছে জরুরি বিভাগের অভিযান। তবে এখনও বৃষ্টিপাত অব্যাহত থাকায় কঠিন হয়ে পড়েছে আটকা পড়াদের উদ্ধার। এমনকি মঙ্গলবার বেশ কয়েক জায়গায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। স্থানীয়দের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। সোমবার হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে প্রায় 400 জনকে। নতুনভাবে বিধ্বস্ত অনেক বাড়িঘর ও স্থাপনা, ডুবে গেছে রাস্তাঘাট, তলিয়েছে মাইলের পর মাইল ফসলি জমি। কিছু এলাকায় চালু হয়েছে বিদ্যুৎ সংযোগ, তবে এখনও অন্ধকারে প্রায় 12,000 বাসিন্দা।